রকম সাধারণত এটা নির্দিষ্ট একটা ফরমেশন থাকে, নির্দিষ্ট ওয়ে থাকে। ১, ২, ৩, ৪, ৫। আচ্ছা, আমার স্ক্রিন হয়তো বন্ধ হয়ে যাবে কারণ আমার এখানে বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা, এখন আমার স্ক্রিনটা শো করতেছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা কি শোনা যাচ্ছে? যাচ্ছে শোনা। আচ্ছা, জি। আচ্ছা, আমি দুঃখ প্রকাশ করতেছি আমাদের এখানে বিদ্যুৎ সমস্যা, আবহাওয়া সমস্যার কারণে স্ক্রিনটা বন্ধ হয়ে গেছে। আমি ২ টা ডিভাইস থেকে যুক্ত ছিলাম। ওকে, তাহলে আমি একটু ভয়েসে বলি, আপনারা শোনেন। তাহলে আপনি কেন কন্টেন্ট রাইট করবেন, কাদের উদ্দেশ্যে করবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। এখন আপনি একটা নিউজ মিডিয়ার জন্য কন্টেন্ট রাইট করতে যাচ্ছেন বা আবর্তনের জন্য আপনি কন্টেন্ট রাইট করতে যাচ্ছেন। যখন আপনি আবর্তনের জন্য কন্টেন্ট রাইট করবেন তখন আপনাকে ফোকাস থাকতে হবে আপনার, যেমন যারা আবর্তন লিড করতেছে তাদেরকে এই বিষয়টাতে ভালোভাবে ফোকাস থাকতে হবে যে আবর্তন কাদেরকে নিয়ে কাজ করতেছে বা আবর্তনের অডিয়েন্স আসলে কারা। আপনি বলছেন আবর্তনের অডিয়েন্স হচ্ছে স্টুডেন্টরা, তখন আপনাকে রিসার্চ করতে হবে, আচ্ছা স্টুডেন্টরা যেহেতু আবর্তনের অডিয়েন্স, স্টুডেন্টদের মেন্টালিটি এখন কি ডিমান্ড করতেছে, স্টুডেন্ট এখন মানে তারা কি চায়, কি ধরনের নিউজ তারা চায়। ওকে, তারা ধরেন যে তারা খেলাধুলার নিউজ বেশি পছন্দ করতেছে। ওকে, তারা যখন খেলাধুলার নিউজ বেশি পছন্দ করতেছে, এগুলো হচ্ছে রিসার্চ করার দায়িত্ব আবর্তনের যে টিম থাকবে, রিসার্চের টিম, সে টিমের থাকবে। কিন্তু যারা কন্টেন্ট করছে তাদেরকে নির্দেশনা দেওয়া হবে এভাবে, আচ্ছা যারা করছে তাদের কিন্তু ধৈর্য কম, সুতরাং ধৈর্য কম, আমাদেরকে যে প্যারা প্যারা করে লিখতে হবে, আমরা সাধারণত ৩টা বা ৪টা বা ৫টা প্যারা আমরা রাখবো আমাদের একটা কন্টেন্টে। এখানে মনের মাধুরী মিশানোর জায়গা নিউজ মানে যেটা হচ্ছে আপনারা নিউজ সেক্টর বা হচ্ছে এটা বিশাল যে নিউজ ফিল্ড, এই নিউজ ফিল্ডটা হচ্ছে বা নিউজ ফিল্ড, এই জায়গাটা হচ্ছে মনের মাধুরী মিশায় লেখার জায়গা না। এই সেক্টরটা মনের মাধুরী মিশায় লেখার জায়গা না। আপনি যখন আপনি ব্লগ লিখবেন, আপনাকে এগুলো বিষয়ে এই ওয়ার্ডগুলোর সাথে পরিচিত হতে হবে কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, যে ব্লগ, তারপরে হচ্ছে আপনার ব্লগ পোস্ট কোথায় লিখতেছেন, এরপরে হচ্ছে ফেসবুক পোস্ট কিনা, ফেসবুক পোস্ট আর ব্লগ পোস্টের মধ্যে পার্থক্য আছে, আপনি ফেসবুকে যেভাবে লেখেন ব্লগের ক্ষেত্রে সেভাবে লিখলে খাবে না। তো এরকম প্রতিটা ক্ষেত্রে আপনাকে অডিয়েন্সের দিকে ফোকাস দিতে হবে। তো এটাই আর কি বিষয়। তো আবর্তনের ক্ষেত্রে যারা কাজ করবেন, আবর্তনে যারা কাজ করবেন তারা আবর্তনের রিসার্চের সাথে যারা রিসার্চার আছেন তাদের সাথে কথা বলে নিবেন যে ভাই আমরা কিভাবে লিখবো, কতটা প্যারা করব এবং কি কি পয়েন্ট আমাদের অবশ্যই উল্লেখ থাকতে হবে। যেমন সেই নিউজের উৎসটা সম্পর্কে, যেমন আপনি কোনো একটা ফ্যাক্ট প্রকাশ করতে যাচ্ছেন, সেটা আপনি ব্লগ পোস্টে করেন আর আপনার নিউজ মিডিয়াতেই করেন, আপনি প্রিন্ট মিডিয়াতেই করেন। সর্বপ্রথম হচ্ছে সেটার ফ্যাক্ট, আপনাকে ফ্যাক্ট অবশ্যই চেক করতে হবে, সেটা উৎস চেক করতে হবে যে এই নিউজটা কোথা থেকে আসলো বা এই খবরটা যেটা আমি প্রচার করতেছি, একজন ব্লগারের বা একজন কন্টেন্ট রাইটার এই কাজগুলো করতে হয় না, কিন্তু আপনার তো সেলফ কন্টেন্ট রাইটার, আপনার তো নিজের লেখাগুলো সাধারণত প্রকাশ করবেন, নিজেরাই নিজের লেখাগুলো প্রকাশ করবেন, তাই না? আপনারা তো এখন অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করতেছে না। যখন অন্য কোনো প্রতিষ্ঠানে কাজ করবেন, ভাইয়া এক এক প্রতিষ্ঠানের ধরন এক এক রকম হয়, তাদের নির্দেশনাগুলো এক রকম থাকে। যেমন আপনাকে অবশ্যই আপনার টাইপিং স্কিল থাকতে হবে, নয়তো কন্টেন্ট রাইটিং এই ফিল্ডটা আপনার জন্য না। আপনাকে টাইপিং স্কিল থাকতে হবে, শুধুমাত্র ফোনে টাইপ করতে জানলে হবে না, আপনাকে আহ, যেটা আমরা বলি পিসিতে বা ল্যাপটপে অর্থাৎ কিবোর্ডে আপনাকে টাইপ করতে শিখতে হবে ভালোভাবে। এখন অনেকেরই প্রশ্ন থাকে যে ভাই কিবোর্ডে যে টাইপ করব, আমরা কি বিজয় শিখবো নাকি অভ্র, কোনটাতে করব? ভাই আপনি বিজয়টা করতে পারলে খুবই ভালো, আর যদি না পারেন আপনি অভ্র দিয়ে শুরু করেন, অভ্র তো ভালোভাবে করা যায়। ইদানিং অনেক কন্টেন্ট রাইটারে অভ্র দিয়েই তাদের আহ ক্যারিয়ার খুব দিব্যি চালাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না। ওকে, মানে যেটাকে আপনারা সাধারণত বাংলিশ বলে থাকেন, হ্যাঁ আপনারা ইংলিশে লিখবেন বাংলা টাইপ হয়ে যাবে, এটা একটু সমস্যার, সবসময় নজরে রাখতে হয়, অর্থাৎ লিখতে গিয়ে আপনার যথেষ্ট লেট হবে আর কি, সাধারণত লেট হয় একটু, তো বিজয় বিজয় থাকলে আপনার এতটা লেট হবে না। এটা যখন একটা লেখা লিখবেন আপনার সর্বপ্রথম যে বিষয়টার উপরে খেয়াল রাখবেন, তাহলে আমি বেসিক সম্পর্কে বললাম কন্টেন্ট রাইটিং এর, এবার কন্টেন্ট কিভাবে লিখবো। যখন একটা কন্টেন্ট লিখবেন, যে বিষয়ে কন্টেন্ট লিখতে চাচ্ছেন সর্বপ্রথম সেই বিষয়টা নিয়ে রিসার্চ করতে হবে, আপনাকে রিসার্চ করতে হবে যে সেই বিষয়টা কোথা থেকে আসলো, বিষয়টা আসলে কতটুকু সত্যি। তো রিসার্চের জন্য বেসিক, এই একটা ক্লাসে তো আসলে সম্ভব না বলা, রিসার্চের জন্য যে বেসিক যে ওয়েটা আপনারা অবলম্বন করবেন সেটা হচ্ছে যে ওই রিসার্চের বিপরীত কোনো রিসার্চ আছে কিনা, জাস্ট এতটুকুই। যেমন আপনি ধরছেন মানুষ কেন ভাত খায়,
তো মানুষ কেন ভাত খায়, এখানে আপনি অনেক উপকারিতা, আপনি সার্চ করলে অনেক দেখতে পাবেন অনেক উপকারিতা। এরপরে আপনি জাস্ট শুধুমাত্র এটা সার্চ করবেন ভাত খাওয়ার ক্ষতিকর দিক। যখন আপনি সার্চ করলেন রিসার্চের ক্ষেত্রে, তখন ক্ষতিকর দিকগুলো যখন পড়ে নিবেন, অর্থাৎ উল্টা জিনিসটা যখন পড়ে নিবেন, এরপরে আপনার লিখতে অনেক সুবিধা হবে, আপনি বিশ্বাস করেন। ঠিক আছে, তাহলে বেসিক এই কাজটা করবো আমরা, সেটা হচ্ছে যে বিষয়টা নিয়ে কন্টেন্ট রাইট করতে চাচ্ছি সেটার বিপরীত বিষয়টা সম্পর্কে একটু রিসার্চ করে নিব, মুদ্রার অপিটটা সম্পর্কে একটু জেনে নিব। এরপরে আমরা যখন আমাদের ইয়াতে আসবো, আপনারা অনেকে মাইক্রোসফট ওয়ার্ড থেকে আপনারা এটা করতে পারেন, যেটাকে এমএস ওয়ার্ড বলেন, আপনারা অনেকে গুগল ডক্স থেকে করেন, করতে পারেন। অনেকে হচ্ছে আপনারা চাইলে লিখে রাখতে পারেন আপনাদের যে সোশ্যাল মিডিয়ার যে পার্সোনাল অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্টে আপনি লিখে রাখতে পারেন, নোট করে রাখতে পারেন সেগুলো। একজন একভাবে লিখতে পারেন, যেহেতু আপনারা নিজেদের জন্য বিষয়গুলো লিখতেছেন বা নিজেদের প্রতিষ্ঠানের জন্য লিখবেন। আপনারা হেডিংটা খুবই চমকপ্রদ দেওয়ার চেষ্টা করবেন এবং সেটাকে অবশ্যই বোল্ড করতে হবে। হেডিং কখনো বোল্ড ছাড়া করব না এবং হেডিং কখনো ইটালিক করব না, এই বিষয়টা মাথায় রাখতে হবে আমাদেরকে। হেডিং কখনো ইটালিক করব না। ইটালিক ফন্ট কখন আমরা ইউজ করব? ইটালিক ফন্ট আমরা তখন ইউজ করব যখন একটা প্যারার ভিতরে বা একটা, ধরেন যে একটা ব্লগ লেখা হয়ে গেছে আমার, কিন্তু ওই ব্লগের মধ্যে আমি কোনো কিছু একটা হাইলাইট করতে চাচ্ছি, এটাকে কখনোই বোল্ড করব না, এটাকে করবো ইটালিক। ওকে, কারণ বোল্ড করলে তার আগের পড়া লেখাগুলো স্কিপ হবে। আমি বলতেছি বোল্ড লেখা স্কিপ করার হার অনেক বেশি। যারা এই কন্টেন্ট রাইটিং এখানে যারা কম মেধা খাটান বা যারা বিষয়টা জানেন না, তারা অনেক সময় এরকম চিন্তা করে থাকতে পারেন যে লেখাটা আমি বোল্ড করে দিই তাহলে হয়তো সবার চোখে পড়বে। হ্যাঁ, তখন শুধু ওই লেখাটাই চোখে পড়বে আপনার, কিন্তু তার আগে আগে পরে লেখাগুলো মানুষের চোখে পড়বে না, ওটা স্কিপ করে চলে যাবে। তো আপনি যদি চান যে আমার আগে পরে লেখাগুলো পড়ুক মানুষ, তাহলে কখনোই আপনার কন্টেন্টের ভিতরে, আপনার ব্লগের ভিতরে কখনোই বোল্ড ইউজ করবেন না। ইউজ যেটা করবেন সেটা হচ্ছে ইটালিক, আন্ডারলাইন, এগুলো ইউজ করবেন, কালার এগুলো ইউজ করবেন। কিন্তু বোল্ড ইউজ করলে ওটা আপনার স্কিপ করে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি, অডিয়েন্স সেটাকে স্কিপ করে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আপনি সৃজনশীলতা খাটায় লিখতেছেন, এত কষ্ট করে মেধা শ্রম দিচ্ছেন, কিন্তু কেউ যদি স্কিপ করে চলে যায়, কেউ যদি না পড়ে, তাহলে কি লাভ হলো? হ্যাঁ, যেমন এই যে আজকে আমি কথা বলতেছি, আপনাদের অডিয়েন্স অনেক কম। ওকে, তো অডিয়েন্স বেশি থাকলে আসলে নিজের কথা বলতেও একটা স্যাটিসফ্যাকশনের কাজ করে, আর ক্লাসটাও ভালো হয়। তো এটা হয়তো বা অনেকের সমস্যা আছে, অনেকে রেকর্ড ক্লাস চাচ্ছেন, গ্রুপগুলোতে দেখতেছি রেকর্ড ক্লাস দিয়ে দেওয়া হবে আপনাদেরকে, আপনারা সেখান থেকে দেখে নেবেন, সমস্যা নেই। তাহলে আমরা হেডিংটা বোল্ড করব কন্টেন্টের ক্ষেত্রে। এটা আপনি নিউজ পেপারে লেখেন আর আপনার ফেসবুকে লেখেন আর যেখানেই লেখেন না কেন, ফেসবুকেও বোল্ড করা যায় একটা বিশেষ মাধ্যমে, আর এমনিতেই সাধারণত ফেসবুকে বোল্ড করা যায় না। এরপরে ফন্টের যে সাইজ, ফন্টের সাইজ খুব ম্যাটার করে, খুবই ম্যাটার করে ভাই। ফন্টের সাইজ কত রাখবো? আমি যে ব্লগটা লিখতেছি এই ব্লগের মধ্যে ফন্টের সাইজ কত হবে মাথায় রাখবেন। সাধারণত ফন্ট হবে 10/11 ফন্টের সাইজ, সাধারণত ফন্টের সাইজ 10/11। টাইটেলের ক্ষেত্রে হেডিং আলাদা, কিন্তু টাইটেল কিন্তু আলাদা। টাইটেলের ক্ষেত্রে, হেডিং এর ক্ষেত্রে, সাব হেডিং এর ক্ষেত্রে আপনি ফন্ট ইউজ করতে পারেন 14 কিংবা তার বেশি, অর্থাৎ সর্বনিম্ন 14 ইউজ করবেন। ওকে, আর প্রয়োজন অনুসারে আপনার পেজের অনুপাতে, যে আসলে পেজ কোন পেজে লিখতেছেন, কতটুকু লিখতেছেন, সেটার অনুপাতে আপনি বাড়াতেও পারেন, কমাতেও পারেন। তবে যেটা বলবো যে এবং আপনার যে ব্লগ কন্টেন্ট, এই দুটো ফন্টের পার্থক্য হবে 3 থেকে 5, এর বেশি না। অর্থাৎ আপনার ইয়া যদি হয় 11, ফন্ট যদি হয় 11, তাহলে হেডিং হবে 14, ওকে, বা 15, এর বেশি দিয়েন না সাধারণত, মানে এটা হয় না সাধারণত, দিলে খারাপ দেখায় এই বিষয়টা। তাহলে আর যারা ওয়েবসাইটে করবেন, তারা হেডিংটাকে সবসময় আপনার যে হিরো ফিল্ড আছে, এই হিরো ফিল্ডের উপরে রাখবেন। হিরো ফিল্ড যারা বুঝেন না ওয়েবসাইটের ক্ষেত্রে, তাদেরকে আমি বলি, হিরো হিরো সেকশন বা হিরো ফিল্ড হচ্ছে সেই ফিল্ডটা যেটা হচ্ছে ছবি, বা আপনি দেখলেন না কিছুক্ষণ আগে যেটা দেখালাম দ্য ডেইলি ক্যাম্পাসে, যে উপরে আগে একটা টাইটেল দিছেন ওনারা, তারপরে ওনারা একটা ছবি ইউজ করছেন সেই টাইটেলের আন্ডারে, এরপরে ওনারা কন্টেন্ট লেখা শুরু করছেন। তো উপরের যে ছবিটা, এটাকে আপনারা হেডিং বলতে পারেন, টাইটেল বলতে পারেন। নিউজের ক্ষেত্রে যাই হেডিং টাইটেল হিসেবে সাধারণত ইউজ হয়। এরপর নিচে যে ছবিটা দেখতেছেন, এটাকে আমরা হিরো সেকশন বলতে পারি। হিরো সেকশন মানে ওই পেজের ক্ষেত্রে এটা হিরো সেকশন হিসেবে কাজ করছে।
আর তার নিচে হচ্ছে আমাদের কন্টেন্ট। ওকে, আশা করি এটা বুঝতে পারছেন। তাহলে কন্টেন্টের ক্ষেত্রে আমরা অবশ্যই গ্যাপ ইউজ করব, গ্যাপ, অর্থাৎ গ্যাপ দিয়ে দিয়ে কন্টেন্ট গুলো লিখবো, গ্যাপ দিব কন্টেন্টের মাঝে, যেটাকে আপনারা প্যারা করা বলেন, প্যারা করবেন। এবং প্যারা যাবে সেটা হচ্ছে একাধিক কোটেশন, একাধিক বোল্ড, একাধিক ইটালিক, এইগুলো একটা প্যারার মধ্যে করবেন না বেশি। তাহলে ওই প্যারাটা কারো যদি বেশি পড়ে, তাহলে ওই প্যারাটা যদি কারো বেশি চোখে পড়ে, অন্য প্যারাগুলো যদি কম চোখে পড়ে, তাহলে আপনার কন্টেন্টেরই ক্ষতি হবে। একজন কন্টেন্ট রাইটারকে সবসময় মাথায় রাখতে হবে যে আমার কন্টেন্ট যেন মাস্ট পড়ে। যেমন ফেসবুকে যারা ক্যাপশন লেখে, বিশাল বিশাল ক্যাপশন, বড় বড় ক্যাপশন, বড় বড় লেখা, অধিকাংশের ক্ষেত্রেই এই কন্টেন্ট লেখার দক্ষতা না থাকার কারণে তাদের কন্টেন্ট গুলো মানুষ পড়ে না। আচ্ছা, এখানে নেট প্রবলেম করতেছে অনেক, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু মেসেজ একটু রেসপন্স করবেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা, থ্যাংক ইউ। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই যে ইস্যুগুলো বললাম কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে, যে একটা কন্টেন্ট লিখবেন, কন্টেন্টের হেডিং কিংবা প্রথমের দিকে দেখেই যেন মানুষ বুঝতে পারে যে আজ এখানে ভালো কোনো কিছু আছে। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। ধরেন আপনি ফেসবুকে কোনো একটা মার্কেটিং করতেছেন, শুনেন, কন্টেন্ট কিন্তু মেনলি ডিজিটাল মার্কেটিং এর ফিল্ড। যারা ডিজিটাল মার্কেটিং বা এসইও করতে চান তাদের কিন্তু কন্টেন্ট জানতেই হবে, কন্টেন্ট রাইটিং তাদেরকে জানতেই হবে। ধরেন যে আপনি কন্টেন্ট রাইট করতেছেন, সবার প্রথমে কিছু কথা, মানে প্রথম লাইনটাই শুরু হবে এমন, ভেবে দেখেছেন কি, এইটাই, শুধু এইটাই, ভেবে দেখেছেন কি দিয়ে শুরু। এরপরে আপনি একটা প্যারা করলেন, প্যারা করে আপনি শুরু করলেন, বাংলাদেশে প্রতি বছর এতজন মানুষ মারা যায়, তার মধ্যে এতজন মাদকাসক্তির কারণে মারা যায়, এতজন, এটা সেটা আপনি নিচে তথ্য দিলেন, কিন্তু শুরু করলেন কি দিয়ে, ভেবে দেখেছেন কি। বা আপনি শুরু করলেন, ধরেন আপনি একটা প্রোডাক্টের বিজ্ঞাপন করতে যাচ্ছেন, বিজ্ঞাপনে আপনি মার্কেটিং করতে যাচ্ছেন, বিজ্ঞাপনের ক্ষেত্রে কন্টেন্ট লিখবেন। ধরেন সেই প্রোডাক্টটা হচ্ছে ধরেন যে আমি একটা, ধরেন যে কোনো একটা বইয়ের আমি একটা মার্কেটিং করব, সর্বপ্রথম লিখবো বইয়ের ক্ষেত্রে, ধরেন এমন কিছু সৃজনশীল কোনো কিছু লিখতে হবে যেটা আই ক্যাচি, আপনার চোখ যেটাতে আটকে যায়, এমন আর কি, কেউ স্ক্রল করলে যেন যখন চোখ যেন আটকে যায়। হ্যাঁ, যেমন বইয়ের রাজ্যে ডোবার সুযোগ কি হয়েছে কখনো, এরকম বিষয় যে বইয়ের রাজ্যে। এখানে কিন্তু দেখেন ফেসবুকে যখন আপনি কাজগুলো করতেছেন তখন কিন্তু আপনার হেডিং লাগতেছে না, কিন্তু হেডিং ছাড়া আপনার মানুষ আপনার কন্টেন্ট পড়বে কেন, তার চোখে ধরবে কেন? সে স্বভাবতই অবশ্যই আপনার পিকচারটা যেটা থাকবে, এই পিকচারটা অবশ্যই গর্জিয়াস হতে হবে। অর্থাৎ এই ডিজাইনের সময়, ক্যানভা ডিজাইনিং এর সময় আমরা তো শিখছি যে আসলে কিভাবে পিকচারটা তৈরি করতে হয়। আর কন্টেন্টের ক্ষেত্রে তখন ও যখন পিকচারটা দেখবে, পিকচারের মধ্যে লেখা আছে, ধরেন যে বইয়ের রাজ্যে ডুবেছেন কখনো, ওই পিকচারে ওইটাই লেখা থাকবে, বইয়ের রাজ্যে ডুবেছেন কখনো। আর যখন হেডিং এ যাবে, হেডিং তো নাই ফেসবুকের ক্ষেত্রে বা অন্যান্য প্ল্যাটফর্ম গুলোর ক্ষেত্রে যেখানে মার্কেটিং করা হয়। তো হেডিং না থাকার কারণে মানুষ যে আপনার ক্যাপশনটা পড়বে, পড়ে দেখবে, এই জন্য এই কন্টেন্ট রাইটিং এর এই প্রথম লাইনটা লেখার দক্ষতা খুবই ইম্পর্টেন্ট। যেমন বাংলাদেশ কি প্রস্তুত, এখন বাংলাদেশ যে কিসে প্রস্তুত, এটা আপনার শুনলে কিন্তু আপনারও করতে ইচ্ছা করবে, এটা পড়ে দেখতে ইচ্ছা করবে, দেখি বাংলাদেশকে কিসে প্রস্তুত হতে বলতেছে, এই বিষয়টা। তো কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে এই বিষয়টাও আমরা খুবই ভালোভাবে মাথায় রাখবো, কারণ আপনার ফেসবুকে পোস্ট দিবেন এবং ব্লগও করবেন, এবং আপনারা আপনাদের যে ওয়েবসাইটেও তো অবশ্যই আপনারা লেখালেখি করবেন। তো এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। আমি ওয়েবসাইট তো শেষ করলাম, ওয়েবসাইটে কিভাবে লিখবেন, ফেসবুকে বর্তমানে আছি, ফেসবুকটা ভালো মতো বুঝেন এটা। তাহলে এটা আমরা বুঝতে পারছি। এরপরে আমরা আমাদের টেক্সটে কিছু, ফেসবুকের ক্ষেত্রে, এরপর অ্যানাউন্সমেন্টের ক্ষেত্রে আমরা আমাদের টেক্সটের মধ্যে যে কাজগুলো করব, মাস্ট বি, সে কাজগুলো হচ্ছে ইমোজি কিংবা স্টিকার ইউজ করব। যেমন কিছু স্টিকার আছে অ্যানাউন্সমেন্টে, ধরেন যে একটা মাইক, সামনে একটা মাইক দিয়ে শুরু করে দিলেন, মাইক, যে বাংলাদেশ প্রস্তুত তো, একটা মাইক দিলেন, প্রথমে একটা মাইক আইকন, এরপর লেখা থাকবে বাংলাদেশ প্রস্তুত তো। হ্যাঁ, বা হচ্ছে আপনি একটা দিলেন, প্রথমে একটা পিন সাইন দিলেন। এগুলো যদি ইয়া হয়তো আমি দেখাইতে পারতাম আপনাদেরকে।
পিসিতে ইয়া করা থাকলে দেখাতে পারতাম যে আসলে একটা ইয়া কিভাবে তৈরি করা যায়। দুর্ভাগ্যজনক ভাবে বিদ্যুৎ সমস্যা, বিদ্যুৎ চলে আসছে, পিসি অন করতে দিছি, যদি কানেক্ট করা সম্ভব হয় দ্রুত তাহলে আসবো। আচ্ছা, তো কন্টেন্ট রাইটিং নিয়ে আসলে বেশি কথা বলতে হয় না। কারণ কন্টেন্ট রাইটিং তো আসলে ছোট একটা ফিল্ড না, আপনাদেরকে ধারণা দেওয়াটাই আজকে উদ্দেশ্য, বেসিক কন্টেন্ট রাইটিং, যে আপনারা কোন নিজেদের কাজ চালিয়ে নিতে পারেন। কন্টেন্ট রাইটিং বিশাল বড় একটা ফিল্ড, বিশাল বড় এবং অনেক ডিমান্ডেবল একটা ফিল্ড। এরপরে দেখেন, আপনার জন্য কিছু বিষয় কন্টেন্ট তৈরি করে দেয়, এখান থেকে আপনাকে শিক্ষা নিতে হবে যদি আপনি জ্ঞানী হন। কিরকম? ধরেন যে ফেসবুক কিভাবে তাদের কন্টেন্ট গুলো প্রকাশ করে সেটাকে আপনি খোঁজ করেন। এরপর ধরেন একটা মেসেজ আপনি লিখতেছেন, কিন্তু আপনার লেখাটা হোয়াটসঅ্যাপ কিভাবে তার অডিয়েন্সের কাছে শো করতেছে, যেন তার অডিয়েন্স পড়ে। হোয়াটসঅ্যাপ তো সবসময় চাবে যে আমার অডিয়েন্স যেন আমার এই অ্যাপের মধ্যে যেন এঙ্গেজ থাকে। তো হোয়াটসঅ্যাপ কিভাবে শো করতেছে এটাও আপনি দেখবেন। এখানে কন্টেন্ট রাইটিং অনেক কিছু, ডিজাইন, কন্টেন্ট রাইটিং অনেক ইম্পর্টেন্ট। তো মেইনলি আপনি যারা আসলে স্কিল মানুষ বা চান যে আমার স্কিল থাক, তারা সাধারণত এমন ভাবে স্কিল অর্জন করেন না যে আমাকে ক্যারিয়ার করতে হবে। তারা মোটামুটি সব ধরনের স্কিলই অর্জন করে রাখেন, কারণ সবকিছু মিলেই আপনাকে একজন স্কিলফুল পারসন বলা হবে। সবকিছু মিলেই আপনি এমনি এমনি স্কিলফুল পারসন হতে পারবেন না। ধরেন যে আপনি বলতে পারেন যে ভাই আমার ওয়েব ডেভেলপিং এ অনেক স্কিল আছে। ভাই যার ওয়েব ডেভেলপিং স্কিল আছে তাদের মোস্ট অফ দ্য পারসন তারা কিন্তু এই গ্রাফিক ডিজাইনটাও পারে টুকটাক। যাদের ধরেন ভিডিও এডিটিং স্কিল আছে তারা টুকটাক গ্রাফিক ডিজাইনটা পারে, যাদের গ্রাফিক ডিজাইনিং স্কিল আছে তারা টুকটাক ভিডিও এডিটিং পারে। ওকে, তো আপনি স্কিলের ক্ষেত্রে কখনো কার্পণ্য করবেন না, স্কিলের ক্ষেত্রে সবসময় স্কিল অর্জনের চেষ্টা করবেন। তো কন্টেন্ট রাইটিং সম্পর্কে আমি বেসিক বললাম। আপনাদের এখান থেকে আমি আমি প্রশ্ন আশা করি আপনাদের কাছ থেকে, যে যদি আপনারা না বুঝে থাকেন আপনারা প্রশ্ন করবেন আমাকে, তবু আমি একটা সামারি করি বিষয়টাকে। তাহলে কন্টেন্ট আমার হবে, আমি কন্টেন্ট কেন লিখতেছি, কাদের উদ্দেশ্যে লিখতেছি, এই প্রশ্নের উপরে। এরপরে আপনার কন্টেন্ট হতে হবে আই ক্যাচি। আই ক্যাচি কন্টেন্ট করার জন্য সবথেকে বহুল প্রচলিত যে মাধ্যম বা বহুল প্রচলিত যে ওয়েটা, সেটা হচ্ছে প্যারা প্যারা করে লেখা, অর্থাৎ প্যারা রাখা লেখার মধ্যে। পরে আমি যদি ওয়েবসাইটে আমার লেখা পাবলিশ করি তাহলে অবশ্যই আমি হেডিং, সাব হেডিং এগুলো ইউজ করব, টাইটেল ইউজ করব। আর যদি ওয়েবসাইট না করি, ফেসবুকে করি, তাহলে ফেসবুকে হেডিং ইউজ করা যায়, ফন্ট ইউজ করা যায় ভিন্ন সিস্টেমে, ওই সিস্টেমে আরেকদিন দেখানো যাবে। কিন্তু সাধারণত ফেসবুক এই সুযোগগুলো দেয় না। হোয়াটসঅ্যাপ দেয় কিন্তু ফেসবুক দেয় না। ফেসবুকের ক্ষেত্রে আমরা কি করব? ফেসবুকের ক্ষেত্রে আমরা প্রথমেই যে লাইনটা লিখবো, এই লাইনটা লিখে লাইনটার পূর্বে আমরা একটা ইমোজি ইউজ করব, লাইনের পূর্বে। এরপরে লাইনটা আমরা লিখবো, লাইনটা এমন হবে যেটা একদম চোখ আটকায় যায়, এমন লাইন। লাইনটা একদম যেন চোখ আমার আটকায় যায় ওই লাইনটার উপরে। এরপরে আমি লেখা শুরু করব। লিখবো যখন, ফেসবুকে প্যারাগুলো সাধারণত এক প্যারাতে রাখবো না। যেমন আপনাদেরকে যখন ডেইলি ক্যাম্পাস দেখাইলাম, ওটা কিন্তু প্যারা কিন্তু ডবল প্যারা করা আছে। প্যারা এক প্যারা কিনা ডবল প্যারা এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। যখন এক প্যারা করেন তখন ওটাকে বলা হয় হচ্ছে এক ধাপ নিচে নামে লেখাটা, কিন্তু আপনাকে এক ধাপ নিচে নামাটা কিন্তু আপনার লক্ষ্য না, আপনাকে কমপক্ষে 2 থেকে 3 ধাপ নিচে নামতে হবে, যেন ওই প্যারা থেকে মানুষ স্ক্রল করে যেন ওই প্যারা থেকে আবার শুরু করতে পারে। এরপরে আপনার লেখাগুলোর মধ্যে কয়টা প্যারা রাখবেন এটা ইম্পর্টেন্ট। আপনি যদি বলেন যে ভাই আমার লেখার কাজ আমি লিখি, কেউ পড়লে পড়ুক, না পড়লে নাই, তাহলে ভিন্ন বিষয়। কিন্তু আপনি যদি চান যে আমি যতটুকু লিখি ওই লেখাটুকু মানুষ পড়ুক, তাহলে অবশ্যই আপনাকে এই প্যারা জ্ঞান থাকতে হবে। প্যারা কতটুকু প্যারা করব, কোথায় প্যারা করা যাবে, কোথায় প্যারা করা যাবে না, কোথায় একটা লাইন গ্যাপ দিব, কোথায় 2 থেকে 3টা লাইন গ্যাপ দিব, এই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। বিশেষ করে আমি মনে করি যে আবর্তনের এবং অদম্য ফাউন্ডেশনের সব থেকে বড় যে কাজটা, সেই কাজটা সম্ভবত ফেসবুকেই হবে, ফেসবুকে এবং ইউটিউবে। তো ইউটিউবে কন্টেন্ট পাবলিশ করা যায়। ইউটিউব সামনের দিনে আরো অনেক ফিচার নিয়ে আসতেছে, ফেসবুকের মতো ইউটিউবেরও একটা সোশ্যাল মিডিয়া চালু করার একটা প্ল্যান আছে, আমি কিছুদিন আগে দেখলাম। তো সেই ক্ষেত্রে যারা ইউটিউবে এখন বর্তমানে সক্রিয়, তারা হয়তো বা সামনের দিনে আরো ভালো কোনো একটা ক্যারিয়ার পেতে যাচ্ছেন ইউটিউবের পক্ষ থেকে। আর যারা ফেসবুক তো একটা হজ বড়লো জায়গা। মোটামুটি বলতে গেলে যদি সহজ কথা বলি, ফেসবুকে কিন্তু ইনকাম বেশি, ইনকাম করার সুযোগ বেশি, কিন্তু ফেসবুক আপনাকে কখনো কোনো সিস্টেমেটিক দক্ষতা অর্জনে উদ্বুদ্ধ করবে না। ফেসবুক বলবে এলোমেলো হও, তুমি নষ্ট হয়ে যাও। মানে ফেসবুক জায়গাটাই হচ্ছে একটা নষ্ট জায়গা। ফেসবুকে আপনি একক স্কিল নিয়ে কোনো কিছু করে খাইতে পারবেন না। ফেসবুকে আপনাকে এমন স্কিল থাকতে হবে যে ভাই সবগুলোতেই ভালো, ভালো হইলে ভালো, না হলে নাই।
আপনি যদি একটু ফান ফাজলামো করতে পারেন তাহলে ফেসবুক জায়গাটা আপনার। আপনি যদি মানুষকে একটু বিভ্রান্ত করতে পারেন, একটু রিউমার ছড়াইতে পারেন, একটু যদি উল্টাপাল্টা কথা বলতে পারেন তাহলে ফেসবুকটা আপনার। ফেসবুকে কিছু করা সম্ভব তাহলে, নয়তো অবশ্যই ইউটিউব খুবই ভালো একটা প্ল্যাটফর্ম বর্তমানে। ইউটিউবে ইউটিউবের অ্যালগোরিদমও অনেক হাই। যারা ইউটিউবে কাজ করবেন এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর এসইও যদি আপনারা কেউ করেন, আপনার যদি কারো কোনো আগ্রহ থাকে যে ভাই আমি এসইও মার্কেটিং শিখতে চাই, খুবই ডিমান্ড। এসইও সাধারণত দুই প্রকার, একটা হচ্ছে ওয়েবসাইট এসইও। ওয়েবসাইট এসইও এর ক্ষেত্রে কন্টেন্ট রাইটিং দক্ষতার কোনো বিকল্প নাই। যারা ওয়েবসাইট পাবলিশ করেন, আপনার ওয়েবসাইটে যে সামনে দেখা যাবে, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ, সবার সামনে চলে আসবে। বা আপনি একটা ভিডিও আপনি ছাড়লেন ইউটিউবে, সেই ভিডিওটা যে সবার সামনে আসবে, এটা কার কাজ? এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ। আপনার লেখার দক্ষতার কারণেই কিন্তু এগুলো সামনে চলে আসবে। অর্থাৎ ইউটিউবকে বাধ্য করতে হবে এটা বুঝতে যে ভাই এই যে লেখাটা লিখছে, এই লেখাটা 100 এই লেখাটাকে আমাকে সামনে নিয়ে আসতে হবে। অন্য একটা চ্যানেল ধরেন, আপনি একটা চ্যানেল আর আপনার কম্পিটিটর একটা চ্যানেল আছে, তার নাম হচ্ছে, আপনি চ্যানেল হচ্ছে এ আর আপনার কম্পিটিটর চ্যানেল হচ্ছে বি। তো এ আর বি এর মধ্যে কন্টেন্ট কেমন এটা ইউটিউবে দেখার প্রয়োজন নাই, বা ইউটিউবে প্রথমেই দেখে না। প্রথমেই দেখে ইউটিউব যে বিষয়টা দেখে, সে বিষয়টা হচ্ছে আপনি কি কি লিখছেন আপনার কন্টেন্টে বা ক্যাপশনে, বা আপনি টাইটেলে কি লিখছেন, ডেসক্রিপশনে কি লিখছেন, এটা ইউটিউব সর্বপ্রথমে দেখে। আপনাদের তো গত ক্লাসটা হয় নাই ইউটিউবের উপরে যে ক্লাসটা ছিল আপনাদের, যে ভিডিও আপলোড করার যে এটা হয় নাই আবহাওয়া সমস্যার কারণে। তো এটা সর্বপ্রথমে ইউটিউব এই জিনিসটা দেখে যে আসলে কার ডেসক্রিপশন কত ভালো। কারণ আমি কেন, মানে ইউটিউবের নীতি এরকম যে আমি এত বড় একটা প্ল্যাটফর্ম, আমি মানে সবার চোখে এত সম্মানের একটা প্ল্যাটফর্ম, আমি কেন যেমন তেমন কন্টেন্টকে প্রমোট করব না, কখনোই আমি যেমন তেমন কন্টেন্টকে এই বিষয়টা আমি উপস্থাপন করব। আমি আমার কন্টেন্ট গুলো হবে এমন অডিয়েন্সদের আসলে ধৈর্য কেমন, কতটুকু লেখা লিখবো, যেমন আমি আপনাদেরকে অডিয়েন্সকে ধরে রাখে, অডিয়েন্সকে আমার ইউটিউবের মধ্যে সারাদিন ফেলে রাখবে এমন কন্টেন্টকে আমি প্রচার করব। তো এমন কন্টেন্ট, ইউটিউব তো ভাই এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর কাজ করে। ওটাও তো রোবট, ওই অ্যালগোরিদমটাও তো রোবট। ও তো আপনার কন্টেন্ট থেকে বুঝতে পারবে না আচ্ছা এর কন্টেন্টে অনেক আবেগ আছে, এর কন্টেন্টে অনেক এটা সেটা আছে। ও তো অত কিছু বুঝবে না, ও এতটুকুই বুঝবে যে আপনার কন্টেন্টের মধ্যে কতটুকু মানুষ এঙ্গেজ হচ্ছে এটা দেখবে। অবশ্যই অ্যালগোরিদম এটা দেখে ইউটিউবে। তো মানুষদেরকে যে এঙ্গেজ করবেন আপনি কিসের উপরে করবেন? আপনি একটা ভিডিও করতেছেন, ধরেন আপনি একজন ব্লগাররা এখন কিন্তু ইদানিং খুব ভালো করতেছে, যারা মানে ফুড ব্লগিং করেন অনেকে আছেন, হ্যাঁ, যারা করেন, তো তাদের দেখবেন কথা বলার একটা আলাদা দক্ষতা আছে। কথা বলার একটা দক্ষতা, ভাই যে কথা বলার দক্ষতা, এই কথা বলার দক্ষতাটাও কন্টেন্ট রাইটিং এর উপরে আসে। যে যত বেশি বই পড়ে, যে যত বেশি লেখালেখি করে, তার কথা বলার দক্ষতা তত ভালো। বুঝতে পারছেন? তো সুতরাং কন্টেন্ট রাইটিং যদি না করতে পারেন, আপনি ভিডিওতে যেগুলো বলবেন সেগুলো মানুষের কাছে বিরক্তিকর মনে হবে। উল্টাপাল্টা আপনি কিছু বলতেছেন, এলোমেলো কিছু বলতেছেন, আপনার কন্টেন্ট রাইটিং দক্ষতা ভালো না, আপনার কথা যেটা বলতেছেন সেটা কথা আপনার মনের মধ্যে ধরতেছে না, মানুষ তখন ভিডিওটা স্কিপ করে যাবে। যখন মানুষ ভিডিওটা স্কিপ করে যাবে তখন ইউটিউব বলবে আচ্ছা, যেহেতু মানুষ এটা দেখতেছে না, আমার অডিয়েন্স যেটা দেখতেছে না, এটাকে আমি প্রমোট করবো কেন? তখন ইউটিউবও ওই জিনিসটাকে প্রমোট করা বন্ধ করে দেয়। তখন ইউটিউব এটা বলে যে যেহেতু এটা ভালো কন্টেন্ট না, সুতরাং এটা নিচের দিকে পড়ে থাক, এটাকে আমরা তুলবো না। তখন কি করি আমরা? তখন আমরা ডেসক্রিপশনে গিয়ে এসইও করি, মানে এসইওর জন্য আমরা ডেসক্রিপশনে গিয়ে কিছু কন্টেন্ট লিখি। কন্টেন্ট যেমন ধরেন বাংলাদেশের একটা খেলা, সবাই তো খেলা পছন্দ করে, কিন্তু আমি এমন একটা ক্যামেরা দিয়ে ধরেন যে করলাম, বাংলাদেশের খেলার একটা ভিডিও করলাম, যে ভিডিওটা আসলে খুবই বাজে হয়েছে, তবুও ওটা মানুষ দেখা সম্ভব। ওখানে 1 মিলিয়ন, 10 মিলিয়ন, 15 মিলিয়ন নিয়ে আসা সম্ভব ওই ভিডিওটার উপরেই। কিভাবে আনবো ভাই? মানুষের চোখের সামনে যদি ভিডিওটা যায়, আর ভিডিওর যদি ডেসক্রিপশনটা ভালো, টাইটেল যদি ভালো হয়, টাইটেলে বাংলাদেশ কি এইভাবে হারতে পারে, কখনো কেউ বিশ্বাস করবে কি? এমন হার বাংলাদেশের, ধরেন এই টাইটেলটা ওখানে ভিডিও নিচেও দেওয়া আছে, আবার ধরেন দেওয়া আছে, আপনাদের যে থাম্বনেইলে দেওয়া আছে, থাম্বনেইল ডিজাইনিং তো গত ক্লাসে শিখছি, দেয়া আছে। তো তখন মানুষ ওটাকে ক্লিক করবে, ক্লিক করে এরপরে মানুষ দেখা শুরু করবে, তারপরে হয়তো তারা স্কিপ করবে কিছুক্ষণ পরে, যে না এটা তো ভালো না, যেমনটা আশা করে আসছিলাম তেমনটা ভালো না। তখন হয়তো সাবস্ক্রাইব করবে না, কিন্তু আপনার ভিউ কিন্তু অবশ্যই কাউন্ট হবে। বুঝতে পারছেন? এই জন্য দেখবেন অনেক চ্যানেলের সাবস্ক্রাইবার কম কিন্তু ভিউ বেশি। এর অন্যতম কারণ হচ্ছে তার কন্টেন্ট গুলো ভালো হয় না, তার কন্টেন্ট রাইটিং ভালো হয় না,
তিনি যা বলেন সেটা তিনি নিজেই বুঝেন না তিনি কি বলতেছেন। আর হ্যাঁ, ইন্ট্রোভার্টদের জন্য কিন্তু এই জায়গাটা ভালো, আবার ইন্ট্রোভার্টদের জন্য জায়গাটা খারাপ। ইন্ট্রোভার্টরা কিন্তু মানুষের মেন্টালিটি ভালো বুঝে না। ইন্ট্রোভার্টরা কিন্তু নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে না। তো কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে ও যদি লিখে এক্সপ্রেস করতে পারে তাহলে কিছু কিছু ক্ষেত্রে ভালো, আর যদি না পারে ভাই তাহলে ইন্ট্রোভার্টদের জায়গাটা না, এখানে তারা খাওয়া পাবে না। এখানে আপনাকে লিখতে হবে এমন যারা মানুষের মেন্টালিটি বোঝে। ভাই ইন্ট্রোভার্টরা তো মানুষের সাথে মেশেই না। তো যখন বড় বড় প্রতিষ্ঠানে আপনি জানেন কি একটা বিষয়, যে পশ্চিমারা অধিক পরিমাণের লোক নিয়োগের ক্ষেত্রে দরিদ্র এলাকাগুলোর দিকে ফোকাস দেয়, মানে স্কিলফুল পার্সনের জন্য। কারণ দরিদ্র এলাকার মানুষেরা মানুষের সাথে মিশতে পারে ভালো, সুতরাং তাদের এক্সপ্রেস পাওয়ার অনেক ভালো, এক্সপ্রেসিং ক্ষমতা অনেক ভালো তাদের। তারা নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে, নিজেদেরকে বুঝাইতে পারে, তারা সৎ থাকার চেষ্টা করে, তারা স্ট্রাগল করতে চেষ্টা করে। এটা তো আপনারা যারা ইন্ট্রোভার্ট যদি কেউ থেকে থাকেন, যদি মানুষকে নিয়ে রিসার্চ করার অভ্যাস আপনাদের না থাকে, তাহলে কন্টেন্ট রাইটিং এ আপনি খুব একটা ভালো কিছু করতে পারবেন না। এটা আপনাকে আগে থেকেই মেনে নিতে হবে যে আপনি ভাই আমি লিখতে পারি অনেক ভালো, কিন্তু দেখবেন যে আপনার অডিয়েন্স থাকতেছে না। কেন? কারণ আপনি লিখতে পারেন, আপনার লেখার দক্ষতা অনেক ভালো, কিন্তু আপনি পাবলিকের সেন্স বুঝতেছেন না। বুঝতে পারছেন? তো এই বিষয়গুলো আমরা অবশ্যই মাথায় রাখবো। এই বিষয়গুলো যদি আপনি আহ না মেনটেন করতে পারেন, এক একজনের কন্টেন্ট রাইটিং এর মেথড এক এক রকম। আমি যেটা বললাম, আমি যেভাবে কন্টেন্ট রাইট করি বা যেভাবে বিষয়টা নিয়ে রিসার্চ করছি, যেভাবে বিষয়টা আমার কাছে কন্টেন্ট রাইট বিষয়টা আমার কাছে যেমন, আমি কিন্তু তার উপরেই আপনাদের কাছে ব্রিফ করলাম বিষয়টা। একজনের ক্ষেত্রে একরকম হতে পারে, অন্য কারো যদি আপনি লেকচার শুনেন কন্টেন্ট রাইটিং এর উপরে, তিনি হয়তো ভিন্নভাবে বিষয়টাকে বলতে পারেন। বাট আমি বলবো যে আপনি কাজ করতে চাচ্ছেন, সেটা যে কোনো ফিল্ডে হোক না কেন, যদি কন্টেন্ট রাইটিং পাওয়ার আপনার না থাকে, নিজেকে লিখে এক্সপ্রেস করার ক্ষমতা যদি আপনার না থাকে, তাহলে আপনি অনেক 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 দূর পিছিয়ে পড়বেন। যেমন আপনি একটা সিভি লিখতে যাচ্ছেন, একটা সিভি, সামান্য একটা সিভি, আপনি জব করবেন, কোন একটা প্রতিষ্ঠানে সিভি লিখতে চান, ওখানে তো ভাই কন্টেন্ট রাইটিং। সিভিটাকে কেমন ভাবে সাজালে যার যে হচ্ছে আপনার ভাইবা নিচ্ছে বা যে আপনার সামনে আছে তিনি বুঝতে পারবেন, সিভির মধ্যে কিভাবে কি আইকাসি জিনিসটা যুক্ত করলে তিনি বুঝতে পারবেন। এটা ইম্পর্টেন্ট না? অবশ্যই ইম্পর্টেন্ট। অনেকে বলে না যে আমি সিভি দিয়ে রাখি কিন্তু আমার জব হয় না, কল পাই না। তাদের সিভি গুলা দেখবেন, তাদের সিভি গুলা হয়তো বা অতটাও ভালো হয় না। ওকে, আর তাদের যোগ্যতারও সমস্যা থাকতে পারে। তো অনেক বিষয় হতে পারে, কিন্তু আপনাদের এই সিভি লেখাটাও হচ্ছে একটা কন্টেন্ট রাইটিং যে দক্ষতা সেটা। তাহলে কন্টেন্ট রাইটিং নিয়ে আসলে ভালোভাবে কাজ করা দরকার। লেখালেখির অভ্যাস করবেন, রিসার্চ করবেন, ওয়েবসাইট গুলো যারা একই রকম কন্টেন্ট লেখেন, অন্যান্য ওয়েবসাইট, অন্যান্য কন্টেন্ট রাইটাররা কিভাবে লিখতেছেন সেগুলোর দিকে ফোকাস করবেন। ওখান থেকে ধারণা নিয়ে নিজে থেকে নতুন কিছু লেখার চেষ্টা করবেন। ধারণা নিবেন অন্যদের কাছ থেকে, কিন্তু নিজে থেকে নতুন কিছু লেখার চেষ্টা করবেন। তো এতটুকুই মোটামুটি বলার ছিল আমার কন্টেন্ট রাইটিং সম্পর্কে। কন্টেন্ট রাইটিং নিয়ে আসলে বেশি কিছু বলার নাই, এটা একটা সৃজনশীল ব্যাপার। নিজেদেরকে আপনাদেরকে বিষয়টা ভালোভাবে বুঝে নিতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবং বই পড়লে কন্টেন্ট রাইটিং দক্ষতা বাড়ে, কারণ বইয়ের প্রত্যেক রাইটার হচ্ছে একজন কন্টেন্ট রাইটার। বইয়ের প্রত্যেক বুক রাইটার একজন কন্টেন্ট রাইটার। তারা মানুষের সেন্টিমেন্ট বুঝিয়ে লেখালেখি করে। তো এই জন্য বই পড়বেন, নিউজ পেপার পড়বেন, পড়ার অভ্যাস করবেন, ভিডিও কম দেখবেন। ভিডিও দেখলে আপনার নলেজ কমার মানে বাড়ার বদলে অনেক কমে যাবে। ভিডিও দেখে জ্ঞান অর্জন হয় না কখনোই। ভিডিও দেখে কখনোই কোনো কিছু আপনি অর্জন করতে পারবেন না, শিখতে পারবেন। পড়ার অভ্যাস করেন। তো থ্যাংক ইউ। লিখন ভাই। লিখন ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ। আশা করি এখানে যারা আছেন তারা নাহিদের পুরো কথাগুলো বুঝতে পেরেছেন এবং পুরো ক্লাসটা মনোযোগ দিয়ে করেছেন। নাহিদ, তোমার কি আরো কিছু বলার আছে? হ্যালো নাহিদ, মিউট করা। নাহিদ, মিউট করা, তোমার শোনা যাচ্ছে না কিছু।
আশিক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই উপভোগ করেছেন। আজকের ক্লাসটা আসলে আমি নিজেই অনেক কিছু শিখেছি। সত্যি কথা। মানে আমার নিজেরই অনেক গ্যাপ ছিল। আজকের ক্লাসটার মাধ্যমে আমি এই গ্যাপগুলো পূরণ করলাম। বিশেষ করে আমার অনেক উপকার হয়েছে কনটেন্ট রাইটিং এর ক্ষেত্রে। আমার অনেক ইনসাইট আমার নিজের জানা ছিল না। বিশেষ করে এই যে ক্যাচি হেডলাইন এর ব্যাপারে ও যেটা বলল এবং YouTube ডেসক্রিপশন এর ব্যাপারে ও যেটা বলল, এটা আমার মোটেও আগে জানা ছিল না। ইভেন আমি এখনো নিজের YouTube চ্যানেলে এই জিনিসগুলো সেটিংস ঠিক করে রাখি নাই। তো সেই হিসেবে আসলে আমার জন্য এটা অনেক বেশি ভালো ক্লাস ছিল। বাকিদের ক্ষেত্রে আমি জানি না। আশা করি আপনারা শিখেছেন। তো আজকে আমরা এখানেই শেষ করি ক্লাস। ধন্যবাদ।